ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম মেশো ভূত আর নাপিতের কাহিনী দাবায়। প্রথম পর্ব, অদ্ভুত অতিথি। চাঁদহীন রাত। গ্রামের নাম চণ্ডীপুর। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। দিনভর শান্ত, কিন্তু রাত নামলেই গ্রামের বাতাসে কেমন এক গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে। সবাই জানে চণ্ডীপুরের দক্ষিণ প্রান্তে একটা পুরনো বাড়ি আছে, যেটাকে মানুষ মেশো বাড়ি বলে ডাকে। কারণ এক সময় সেখানে থাকতেন এক অদ্ভুত মানুষ, রঘুবর মেশো। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে ধনী, কিন্তু যতটা ধনী ততটাই কৃপণ। বেঁচে থাকতে কাউকে 1 টাকাও দিতেন না, এমনকি নিজের স্ত্রীর চিকিৎসাও করেননি। বলা হয় তার মৃত্যুর পরেও সেই লোভ আর রাগ মরে যায়নি, তার আত্মা আজও সেই বাড়িতেই ঘুরে বেড়ায়। গ্রামের নাপিতের কৌতূহল। গ্রামে একজন নাপিত ছিল, নাম নিতাই। লোকটা হাসি খুশি, কিন্তু ভয় পায় না কিছুতেই। সে শুনেছিল রঘুবর মেশোর ভূত নাকি রাতে কারোর কান ধরে টান দেয় আর বলে, আমার টাকা কে নিল? নিতাই হাসত এসব শুনে। ভূত টুত বলে কিছু নাই রে ভাই, সব মন গড়া কাহিনী। একদিন সন্ধ্যায় হাট থেকে ফেরার সময় কয়েকজন বন্ধু তাকে চ্যালেঞ্জ দিল, শোন নিতাই, যদি তুই সত্যিই ভয় না পাস তাহলে আজ রাতেই মেশো বাড়ির সামনে গিয়ে একবার চুল কামিয়ে দেখ। সবাই হাসিতে ফেটে পড়ল, কিন্তু নিতাই বলল, হবে, আমি যাব, দেখি তো ভূতটা কেমন চুল কাটায়। সবাই ভেবেছিল নিতাই মজা করছে, কিন্তু রাতে গ্রামের মানুষ যখন একে একে দরজা বন্ধ করে ঘুমাতে গেল, তখন নিতাই সত্যিই তার ব্যাগে খুর, ব্রাশ, সাবান নিয়ে বেরিয়ে পড়ল। অন্ধকারের ভিতর। রাত তখন প্রায় 12টা। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে শিয়ালের ডাক। নদীর ধারে পৌঁছে নিতাই থামল। দূরে দেখা যাচ্ছে মেশো বাড়ির ছায়া। জানালাগুলো ভাঙা, দেয়াল জঙ্গলে ঢেকে গেছে। নিতাই একটা লণ্ঠন জেলে বলল, এই মেশো, তোমার চুল কাটাতে আসছি, রেডি থাকো। তখন হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। লণ্ঠনের শিখা কেঁপে উঠল, তারপর নিভে গেল। নিতাই চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু কানে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর, এসেছিস? অনেক দিন পর কেউ আমার চুল কাটাতে এলো। নিতাই হাসতে হাসতে বলল, দেখি দেখি, এতদিনের পুরনো গ্রাহক, একটু সাজিয়ে দিই। কিন্তু পরের মুহূর্তে যা ঘটল তা তার হাসি উড়িয়ে দিল। জানালার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা ধোঁয়াটে আকৃতি। ধীরে ধীরে সেই ধোঁয়া মানুষ রূপ নিল। মাথায় তেলতেলে চুল, চোখে জ্বল জ্বল আগুনের মতো আলো, মুখে বিকট হাসি। আমি রঘুবর মেশো, ভূত বলল, আমার মাথার চুল কাটবি, কিন্তু রক্ত না ছিটালে কাটানো যাবে না। নিতাই কাঁপতে লাগল, কিন্তু সাহস করে বলল, ঠিক আছে মেশো, রক্ত চাইলে দিই, কিন্তু আগে বসেন। ভূত হাসল, বসে পড়ল এক পাথরের চেয়ারে। নিতাই খুর হাতে নিল, কিন্তু খুরটা মাথায় ছোঁয়াতেই ভূতের চোখ রক্তবর্ণ হয়ে উঠল, আর চারপাশে শুরু হলো তীব্র ঝড়। প্রথম পর্ব, রক্তের কাঁচি। ঝড়টা যেন হঠাৎ করেই নেমে এলো। নিতাইয়ের হাতে থাকা লণ্ঠনটা উল্টে মাটিতে পড়ল, আগুন নিভে গেল এক ঝটকায়। চারদিক অন্ধকার, শুধু মেশো ভূতের চোখ দুটো জ্বলছে যেন লাল কয়লার মতো। নিতাই ভয় পেয়েও নিজের মনে বলল, ভূতই হোক, আমি ভয় পাব না, নইলে ওরা সবাই কাল হাসবে। সে ধীরে ধীরে খুরটা আবার তুলল, কিন্তু অবাক হয়ে দেখল খুরের ধার রক্তে ভিজে গেছে। সে ভয় পেয়ে বলল, মেশো, এই রক্তটা কিসের? ভূতটা মৃদু হাসল, ওটা আমার নয় নিতাই, এটা তাদের রক্ত যারা আমার টাকায় হাত দিতে গিয়েছিল। বলার সঙ্গে সঙ্গেই বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ল, পুরনো পচা লাশের মতো। নিতাইয়ের গা শিউরে উঠল, তবুও সাহস করে সে বলল, চলুন চুল কাটাই, আপনার যত লোভ ছিল আজ তা সব কেটে দেব এই খুর দিয়ে। ভূত গম্ভীর স্বরে হেসে উঠল, তুই সাহসী, কিন্তু জানিস এই চুলের নিচে লুকানো আছে আমার অভিশাপ। বলার সঙ্গে সঙ্গে তার মাথা থেকে 1 ফোঁটা রক্ত নেমে নিতাইয়ের হাতে পড়ল। মুহূর্তেই খুরটা গরম হয়ে গেল, যেন আগুনে পুড়ছে। নিতাই ভয় পেয়ে খুর ফেলে দিল। মাটিতে পড়তেই খুরটা সাপের মতো কিলবিল করতে লাগল। ওটা ধর নিতাই, ভূত বলল কর্কশ গলায়, ওটাই আমার অভিশপ্ত কাঁচি। যার হাতে যাবে সে আর জীবিত মানুষের চুল কাটতে পারবে না। নিতাই পিছিয়ে গেল, কিন্তু হঠাৎ কানে শোনা গেল কারোর কণ্ঠে তার নিজের নাম, নিতাই, নিতাই, পেছনে তাকাস না।
কিন্তু মানুষ বলেই হয়তো কৌতূহল সামলাতে পারল না, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাল সে। পেছনে দাঁড়িয়ে আছে আর একটা ভূত, একটা অর্ধেক পোড়া মুখ, কাটা গলা, হাতে ছেঁড়া কামিজ, দেখতে ঠিক গ্রামের পুরনো নাপিত হরিপদর মতো। হরিপদ বহু বছর আগে নিখোঁজ হয়েছিল। সবাই বলতো সে মিশো বাড়িতে গিয়েছিল চুল কাটাতে, আর ফেরেনি। হরিপদ ভূতটা ফিস ফিস করে বলল, নিতাই, তুইও বন্দী হয়ে যাবি। এই বাড়ি থেকে কেউ ফেরে না, মেশো আমাদের রক্তে নিজের মাথা ধুয়ে নেয়। নিতাই চিৎকার করে উঠল, না, আমি ফিরব, আমি যাব না তোমাদের মতো। সে লণ্ঠনটা তুলে মেশোর দিকে ছুঁড়ে মারল। আগুনের লেলিহান শিখা মেশোর গায়ে লাগতেই ভূতটা চিৎকার করে উঠল, আহ, আগুন, আগুন না! ঝড় থেমে গেল, সব নিস্তব্ধ। নিতাই শ্বাস নিতে নিতে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এলো। নদীর ধারে পৌঁছে দেখল তার খুরটা এখনও জ্বলছে লালচে আলোয়, কিন্তু আশ্চর্য, তার হাতে একটা চুলও নেই। সে নিজের মাথা ছুঁয়ে দেখল একটাও চুল নেই, যেন কেউ মুহূর্তে সব কেটে নিয়েছে। বউ তৃতীয় পর্ব, নাপিতের অভিশাপ। ভোরের আলো ফুটেছে। চণ্ডীপুর গ্রামের মানুষ তখন ঘুম থেকে উঠছে। মুরগির ডাক, ধোঁয়ার গন্ধ, চুলার আগুন সব মিলিয়ে একেবারে স্বাভাবিক সকাল। কিন্তু এই সকালটা স্বাভাবিক ছিল না নিতাইয়ের জন্য। সে হাঁপাতে হাঁপাতে নিজের বাড়ির দরজায় এসে ঢুকল। ঘাম ঝরছে, গা কাঁপছে, চোখ দুটো লাল। তার বউ কমলা দৌড়ে এলো। ওগো, কোথায় ছিলে তুমি? রাতভর খোঁজাখুঁজি করলাম। নিতাই কিছু বলল না, শুধু আয়নায় তাকিয়ে দেখল নিজের মাথায় একটাও চুল নেই, চকচকে টাক। সে ভয় পেয়ে বলল, কমলা, আমি নিজের মাথায় চুল রাখিনি, কিন্তু কে কেটে দিল জানি না। কমলা হাসতে চাইল, কিন্তু হঠাৎ তার মুখ শুকিয়ে গেল, কারণ নিতাইয়ের গলার নিচে একটা দাগ দেখা যাচ্ছে, ঠিক যেমনটা মৃত হরিপদর গলায় ছিল। গ্রামের কানা ঘোষা। সকালে খবর ছড়িয়ে পড়ল, নিতাই নাকি মেশোবাড়ি থেকে ফিরে এসেছে, কিন্তু মাথা টাক আর গলায় কাটা দাগ। লোকজন ছুটে এলো দেখতে। কেউ বলল, ও নিশ্চয়ই ভূতের টাকিতে পড়েছে। আরেকজন বলল, ভূতের না, মেশো নিজের চুল কেটে নিতাইয়ের প্রাণ নিয়ে নিয়েছে। গ্রামের পুরোহিত এলেন। তিনি নিতাইয়ের গলায় একটা পবিত্র তাবিজ মেধে বললেন, তুমি যদি সত্যিই মেশোবাড়িতে গিয়ে এসে থাকো, তাহলে আজ রাত না কাটতেই সে তোমার কাছে ফিরে আসবে, তার মাথার চুল কাটা শেষ হয়নি। নিতাই কাঁপতে কাঁপতে বলল, না বাবা, আমি আর ফিরব না ওখানে। কিন্তু পুরোহিত গম্ভীর গলায় বললেন, যেখানে কাজ শুরু করেছিস, শেষ না করলে ভূতের অভিশাপ শেষ হয় না। অন্ধকার রাত। সন্ধ্যা হলেই নিতাইয়ের ঘরে হাওয়া বইতে শুরু করল। দরজা কাঁপে, জানালায় ধাক্কা। কমলা চেঁচিয়ে উঠল, ওগো, দরজা বন্ধ করে ঘুমাই চলো। কিন্তু নিতাই জানত ঘুম আর আসবে না। রাত বাড়ল। হঠাৎ ঘরের এক কোণে মৃদু আলো জ্বলে উঠল। আলোটা ক্রমে ঘন হয়ে একটা অবয়ব নিল, মেশো ভূত। আমার চুল কাটা শেষ হয়নি নিতাই। তার গলা যেন কাঁদছে, কিন্তু চোখ জ্বলছে আগুনে। নিতাই কাঁপা গলায় বলল, আমি আর পারবো না মেশো, তুমি যা চাও নিয়ে যাও। ভূত ধীরে ধীরে এগিয়ে এলো, বলল, তোর হাতে ছিল আমার খুর, ওটাই আমাকে মুক্তি দিতে পারত। এখন আমি তোর ছায়ায় বন্দী। নিতাই বুঝে উঠতে পারল না কি করছে। হঠাৎ বাইরে থেকে শব্দ এলো, নিতাই, দরজা খোল। গ্রামের লোক এসেছে, কিন্তু নিতাই দরজা খোলেনি, কারণ সে তখন নিজের খুর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, নিজের মাথার ওপর। আমি মুক্তি দিচ্ছি তোমায় মেশো বলে খুরটা নিজের মাথায় বসিয়ে দিল। এক ঝটকায় চিৎকার, আহ, আহ! পরের ভোরে লোকজন দরজা ভেঙে ঢুকে দেখল ঘর খালি। মেঝেতে শুধু এক টুকরো চুল আর একটা পুরনো খুর, যার ধার এখনও রক্তে ভেজা। সেই দিন থেকেই চণ্ডীপুরের নাপিতেরা রাতে আর কারো চুল কাটে না, কারণ তারা সবাই জানে, যখন কেউ খুর হাতে রাত 12টায় কাজ শুরু করে, রঘুবর মেশো ফিরে আসে নিজের চুল কাটাতে। চতুর্থ পর্ব, নতুন নাপিতের আগমন। চণ্ডীপুর গ্রামের সবাই তখনও ভয় পায় মেশো বাড়ির নাম শুনলেই। নিতাইয়ের মৃত্যুর পর কেউ আর রাতে বাইরে বের হয় না। শিশুরা যখন কাঁদে, মায়েরা বলে, চুপ কর, না হলে মেশো এসে চুল কেটে নেবে। এভাবেই বছরখানেক কেটে গেল। তারপর একদিন গ্রামে এলো নতুন এক নাপিত, রবিন।
রবিন তরুণ, শহর থেকে এসেছে, আধুনিক, শিক্ষিত, কিন্তু একটু দাম্ভিকও। গ্রামের সবাই তাকে সাবধান করল, রাতে চুল কাটবি না ভাই, মেশো ভূত এখনও আছে। রবিন হেসে বলল, ভূত বলে কিছু নেই, এগুলো সব কুসংস্কার, আমি প্রমাণ করে দেখাবো। রাতের চ্যালেঞ্জ। গ্রামের চায়ের দোকানে এক সন্ধ্যায় রবিন বলল, শুনুন সবাই, আমি আজ রাতেই মেশো বাড়িতে গিয়ে নিজের চুল কাটব। যদি ভূত আসে আমি ওকে সেলফিতে ধরব। গ্রামের লোকেরা অবাক, কেউ হাসল, কেউ ভয় পেল। পুরনো পুরোহিত বললেন, ছেলে অহংকার করিস না, নিতাইও এভাবেই মরেছিল। কিন্তু রবিন শোনেনি। রাতে একটা ব্যাগে কাঁচি, খুর, আয়না আর ফোন নিয়ে এসে বেরিয়ে পড়ল। চাঁদ মেঘে ঢাকা, বাতাস ভারী, যেন কিছু ঘটবেই এমন একটা অনুভূতি। মেশো বাড়ির ভেতর। বাড়িটার গেট খুলতেই একটা শোঁ শোঁ হওয়া রবিনের গায়ে লাগল। মাটিতে পড়ে আছে পুরনো কঙ্কাল, ভাঙা কাঁচ আর মাঝখানে একটা খুর, যেটা নাকি নিতাইয়ের। রবিন সেটি তুলে নিল। আশ্চর্য, খুরটা এখনও ধারালো আর তার ধার লালচে। সে নিজের ফোনের ফ্ল্যাশ জেলে আয়নায় তাকাল, বলল, ঠিক আছে মেশো, আজ আমি তোমার বাড়িতেই চুল কাটব। ঠিক তখন পেছন থেকে একটা ভারী কণ্ঠ, চুল কাটা শুরু করছিস? ভালো, কিন্তু এই খুরটা আমার। রবিন ঘুরে দাঁড়াতেই দেখে একটা অদ্ভুত আকৃতি ধোঁয়ার মতো ভেসে আছে। চোখ দুটো লাল, মুখে বিকৃত হাসি। রঘুবর মেশো। ভয় পেলেও সাহস করে খুরটা তুলল। তুমি যাই হও, আমি ভয় পাই না, আমি সত্যটা খুঁজতে এসেছি। ভূত বলল, তুই নিতাইয়ের উত্তরাধিকারী, ওর অসমাপ্ত কাজ শেষ কর। রবিনের মনে পড়ল গ্রামের পুরোহিতের কথা, যে মেশোর মাথার শেষ চুল কাটবে, অভিশাপ তার হাতে শেষ হবে। সে এগিয়ে গেল, কিন্তু মেশো হেসে উঠল, আমার চুল কেটে ফেললে তোর চুল চিরতরে হারাবি। রবিন থমকে গেল, কিন্তু তারপর বলল, যদি তাতে এই গ্রামের শান্তি আসে আমি রাজি। সে খুর চালালো মেশোর মাথায়। একটা গর্জন শোনা গেল, যেন আকাশ ফেটে যাচ্ছে। ঝড়, আগুন, রক্ত সব মিশে গেল এক বিশাল আলোর বিস্ফোরণে। রবিন চিৎকার করে উঠল, আহ! পরের সকাল। গ্রামের লোকজন ছুটে এলো মেশো বাড়িতে। দেখে তারা হতবাক। বাড়ি নেই, শুধু একটা পুরনো খুর মাটিতে পোঁতা। রবিনকে কেউ খুঁজে পেল না। তবে যখন সকালের রোদ পড়ে খুরটার ওপর, তার ছায়ায় দেখা যায় একজন টাক মাথার নাপিতের মুখে হালকা হাসি। তারপর থেকে চণ্ডীপুরে আর কেউ ভূতের গল্প শোনেনি। কেউ বলে রবিন মেশোকে মুক্তি দিয়েছে, আবার কেউ বলে এখন মেশো নয়, রবিনই সেই খুঁড়ে বন্দী। প্রতি পূর্ণিমায় সে খোঁজে নতুন নাপিত, যে তার মাথার শেষ চুল কাটবে। পঞ্চম পর্ব, অভিশাপের পুনর্জাগরণ। চণ্ডীপুর গ্রামে তখন আবারও সময় বদলাচ্ছে। বছর কেটে গেছে 10টা, কিন্তু গ্রামের দক্ষিণ প্রান্তে সেই জায়গাটা যেখানে একসময় মেশো বাড়ি ছিল, আজও ঘাসে ঢাকা, শুকনো গাছের ছায়ায় ঘেরা, আর রাত হলে ভেসে আসে একটা ঠান্ডা বাতাসের সোঁদা গন্ধ। গ্রামের বয়স্করা এখনও সেই জায়গা এড়িয়ে চলে। তারা জানে ওখানে নাপিত রবিন অদৃশ্য হয়েছিল। কেউ বলে রবিন ভূতকে শান্তি দিয়েছে, আবার কেউ ফিসফিস করে বলে ভূত এখনও ওখানে আছে, খুঁড়ে বন্দী হয়ে। এবার গল্পে আসে এক কিশোর, নাম তন্ময়। বয়স 14, কৌতূহল আর দুষ্টু। তার বাবা একজন পুরনো নাপিত, যিনি নিতাইয়ের শিষ্য ছিলেন। তন্ময় ছোট থেকেই শুনে এসেছে সেই ভয়ের গল্প, রঘুবর মেশো, নিতাই আর রবিনের অদ্ভুত পরিণতি। কিন্তু সে এসব বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় সে বন্ধুকে বলল, চল আজ রাতে মেশো বাড়ির জায়গায় যাই, দেখি তো ভূত আসলে আছে কিনা। বন্ধুরা ভয় পেল, কিন্তু তন্ময়ের কৌতূহল থামল না। সে ঠিক করল পূর্ণিমার রাতে সে একাই যাবে। পূর্ণিমার রাত। চাঁদ উঠেছে আকাশে, আলোয় গোটা গ্রাম সাদা হয়ে গেছে। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু তন্ময় ব্যাগে একটা পুরনো খুর তার বাবার নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল। দক্ষিণ প্রান্তে পৌঁছে দেখে সেখানে এখন শুধু একটা ভাঙা পাথরের বেদি আর একটা শুকনো গাছ দাঁড়িয়ে আছে। বাতাস ঠান্ডা, কানে যেন কেউ ফিসফিস করছে, ফিরে যা, ফিরে যা। তন্ময় হেসে বলল, আমি ভয় পাই না, আমি শুধু দেখতে এসেছি। সে বেদির পাশে দাঁড়িয়ে বলল, রঘুবর মেশো, তুমি যদি থাকো এসো, আমি তোমাকে ভয় পাই না। কিছু মুহূর্ত কিছুই ঘটল না। তারপর হঠাৎ মাটি কেঁপে উঠল। বেদির ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা পুরনো খুর, ঠিক নিতাইয়ের খুরের মতো। তন্ময় সেটি হাতে নিল। ঠান্ডা, ভারী আর ধারালো।